হ্যাঁ, এখানে একটা গর্ত আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখানেই দাঁত। ওই গামছার জন্যে মানে দাঁতটা, মানে ওইখানেই ধরে, হ্যাঁ হ্যাঁ, মাথা পেট দিয়ে ধরে। পুরো মাথা বেট দিয়ে ধরে। হ্যাঁ, কিন্তু আমি ওই যে হেলিয়ে দিলাম বুদ্ধি করে। জঙ্গলের এক একটা এরিয়া, কতগুলো এরিয়া আছে? ওরে বাবা, বড় বড়। মানে সেই এরিয়াগুলোর নাম আছে? হ্যাঁ, হরিখালি, আচ্ছা, গোসাবা, তারপর হলদিবাড়ি, বাগমারা, চামটা। এই নিচের পাটাটা পুরো ভেঙে যায়, নিচের চলটা ভেঙে যায় পুরো। আর কোথায় কি হয়েছিল? আর মাজার থেকে মেরুদণ্ডর হাড়গুলো সব ছাড়িয়ে যায়, মানে পিঠে ধরেছে তো ওই হাত বাঁধানো, আচ্ছা, আর এইটা লিক হয়ে যায় এই হাড়টা। ও বাবা, বিশাল সিরিয়াস অবস্থা ছিল, কেউ বলবে না যে বাঁচবে বলে। তারপর আস্তে আস্তে কিন্তু লোক একদম কঙ্কাল মতো হয়ে গেছিল। 3 মাস খেয়েছে, তারপরে আস্তে আস্তে ভাত খেত, ভাতটা নরম করে গোলা ভাত খেতে চটকে চটকে খাওয়ানো হতো। তারপর তাকে সেই বাঘকে আমরা সবাই মিলে বাঘের সঙ্গে লড়াই করে তাকে ছাড়িয়ে নিয়ে আসি। একদিকে ধরে রেখেছে ওর মাথা গলা বেড দিয়ে। মানে এই লড়াইটা কতক্ষণের ছিল, এই যে বাঘের থেকে ছাড়িয়ে নেওয়া? আধা ঘন্টা। আধা ঘন্টার লড়াই ছিল? আধা ঘন্টার মতো লড়াই, কারণ ও তো সহজে ছাড়বে না, একবার ছেড়ে সরে যায় আবার আসে। লাইসেন্স ভাড়া পাওয়া যায়, এখনও যাচ্ছে। আচ্ছা, বিএলসিতে সরকার টাকা দেয় ঠিকই, তবে সবাই কেউ পায় কেউ পায় না। আরও একটা নতুন এপিসোডে তোমাদের প্রত্যেককে স্বাগতম। রয়েছি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে, সুন্দরবনের লাস্ট দ্বীপ কুমিরমারিতে। আর এই মুহূর্তে রয়েছি সরকার পাড়াতে। আর এখানকার রাস্তাঘাট, ইটের রাস্তা, একদম সুন্দর গ্রামীণ পরিবেশ, দুদিকে পুকুর, দূরে মাঠ ফাঁকা, প্রচুর জল হয়ে গেছে বৃষ্টিতে। দেখো এখন কন্টিনিউ বৃষ্টি চলছে। আর আগে চলেছে দাদার বাড়িতে উঠেছি, খুব সুন্দর সুন্দর পরিবেশ কিন্তু এখানকার। দেখো এই ধরনের বাড়িতে এখানকার লোকেরা কিন্তু থাকে। এটা রান্নাঘর, খুব সুন্দর সবুজে ঘেরা জায়গা কিন্তু এটি। প্রচণ্ড বৃষ্টি চলছে কাল থেকে। কাল যখন এখানে পৌঁছাই সন্ধ্যায় এত বৃষ্টি কিছু দেখা যাচ্ছে না। তার সকালে এখনও পর্যন্ত বৃষ্টি চলছে, এখন বাজে 7:30। তো এখন এই গ্রামেরই একটা বাড়িতে যাব, দেখাবো যে কিভাবে সেই বাড়ির সদস্যরা আক্রান্ত হয়েছিল সুন্দরবনের জঙ্গলে। তার কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। বসে আছি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে, আর এখন ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। তো এই প্রত্যন্ত গ্রামে যারা প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছে এবং যাদের সকাল হলেই সুন্দরবনের জঙ্গলে যেতে হয় মাছ কাঁকড়ার জন্য, নাহলে সংসার চলে না, সেরকম একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলবো। তো জেনে নিই ওনার জীবনের কিছু অভিজ্ঞতা। বলুন আপনার নামটা। আমার নাম সুকুমার গিরি। যে আপনার জঙ্গলে কত বছর ধরে যাতায়াত করছেন? আমি জঙ্গলে প্রায় 15-16 বছর যাতায়াত করেছি। তখন খুব অভাবের সংসার, এবং আমার মেয়ে একটা হাই সুগার হয়, সেই সুগারের জন্য তখন পয়সা করে জোগাড় করতে পারতাম না। বিভিন্ন সুগার মানে স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলে 700-800 টাকা করে ফি নিত, এবং মেয়ের ওই মেডিসিনে আর কোনো কাজ হতো না। তারপর ডাক্তার দেখানোর পরে ইনসুলিনের ব্যবস্থা করে, মানে প্রতিদিন দুবার করে সেই ওষুধ ব্যবহার করতে হয়, ইঞ্জেকশান করতে হয়।
কিন্তু সেই পয়সা না থাকার জন্যে আমি একদিন ওই বুধবার বাজারে যাই, যারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরে বা জঙ্গলের মধ্যে কাঁকড়া খোঁড়ে তাদের সঙ্গে যোগাযোগ করে আমি ওই জঙ্গলে যাওয়া শুরু করি। আর যিনি প্রথমেই জঙ্গলে নিয়ে গিয়েছিলেন আমাকে, ওই জঙ্গল মাছ কাঁকড়া ধরা শেখানো নিয়ে যাওয়া, তিনি বাঘের পেটে চলে গেছেন। তিনিও অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের নৌকাতে, মানে মাছ ধরতে গিয়ে। তারপরে আমি আস্তে আস্তে অন্যদের সঙ্গে যাই এবং ওই কাঁকড়া ধরি জঙ্গলে, সুদ ফেলে, প্লাস সারা জঙ্গল ওই কাঁকড়ার খাত চেষ্টা করে কাঁকড়া ধরা। এভাবে ধরতে ধরতে বিগত কয়েক বছর কেটে যায় এবং আমার সাংসারিক পরিস্থিতি একটু ভালো হয়। মেয়েকেও মোটামুটি সুস্থ করতে পারি এবং সরকারি পরিষেবা ফ্রিতে ব্যবস্থাও করতে পারি। মানে ওই কাঁকড়ার মাধ্যমে নিজের সংসারটাও ভালো চলে। চলতে চলতে এইভাবে বেশ কিছু বছর কেটে যাওয়ার পরে ওই জঙ্গলেতেই কাঁকড়া খুঁড়তে যাই, গেলে কিন্তু ফরেস্টের এরিয়া বাদে আমরা বাইরে দূরে চলে যাই। গেলে মাছুয়ার সমুদ্র চরে আমাদের সঙ্গে যে ছিল সে ওই বাঘের আওতায় পড়ে যায়। বাঘটাকে অ্যাক্সিডেন্ট করে, আমরা বাঘকে মেরে ধরে 4-5 জন, সেটা আপনাদের সামনেই হয়েছে, সামনেই ইয়ে হয়েছে, আমরা সব কাছাকাছিতে। তারপর তাকে সেই বাঘকে আমরা সবাই মিলে বাঘের সঙ্গে লড়াই করে তাকে ছাড়িয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি আজ এই প্রায় 5-6 বছর আর জঙ্গলে যাই না, ছেড়ে দিয়েছি। সেই যে লড়াই যে করেছিলেন, সেই লড়াইয়ের সেই মুহূর্তটা যদি বলেন একবার, মানে বাঘের সেই হিংস্রতা। বাঘ একদিকে ধরে রেখেছে ওর মাথা গলা বেট দিয়ে, আর এক দিয়ে আমরা ওই ওর পা ধরে টানা হেঁচড়া করে লাঠি দিয়ে বাড়িয়ে ওকে ছাড়িয়ে নিয়ে জঙ্গল থেকে কাঁধে করে বের করে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা ছিলাম 5 জন, আরও অপোজিট নৌকো যারা ছিল তাদের ডেকে আনি। মানে এই লড়াইটা কতক্ষণের ছিল, এই যে বাঘের থেকে ছাড়িয়ে নেওয়া? আধা ঘন্টা। আধা ঘন্টার লড়াই ছিল? আধা ঘন্টার মতো লড়াই, কারণ ও তো সহজে ছাড়বে না, একবার ছেড়ে সরে যায় আবার আসে। আচ্ছা, ওই বডিটাকে তো ভিতর থেকে বের করার জন্যও তো বেশ একটা সময় দরকার, কারণ 2 জন ওই বডিটাকে ধরতে হয়েছে, পিছনের লোক রাখতে হয়েছে, সামনে রাস্তা মানে জঙ্গল কেটে পরিষ্কার করে আসতে হয়েছে। এসে যখন নৌকাতে নিয়ে আসি, ওর 2টো ভাই ছিল যে অ্যাক্সিডেন্ট হয় আর কি। তা তাদেরকে বললাম তোমরা কি করবা, ইয়ে তো ফরেস্টার কেস হবে বা ফরেস্টার নিয়ে যাবে বা এখানে ফিল্ড পরিদর্শন করবে, আমরা তো এরিয়ার বাইরে। সে বললো নিয়ে যাবো। আমি বললাম দেখো বিএলসি বাঁচানো যাবে না, আর কেস খেলে সবাইকেই মানে জেল খাটতে হবে। বিএলসি মানে কি আপনাদের লাইসেন্স? লাইসেন্স মানে সরকারি জঙ্গল যাওয়ার অনুমতিটা। আচ্ছা। তো ওটা তো মালিক থাকতো না, আমরা মালিকের কাছ থেকে ভাড়াতে নিতাম। আচ্ছা, লাইসেন্সটা ভাড়ায় পাওয়া যায়? লাইসেন্স ভাড়ায় পাওয়া যায়, এখনও যাচ্ছে। আচ্ছা। তো ওই তখন ওই ওকে বললাম, বলার পরে আমরা ওকে নৌকাতে নিয়ে আসলাম। নৌকা কিন্তু খুব ওপরে তোলা ছিল, আচ্ছা। মানে যেখানে হয়তো তাড়াতাড়ি ফরেস্টার ঢুকতে পারবে না, মানে ভাটার মধ্যে, মানে চড়া নৌকোকে বসিয়ে রেখেই জঙ্গলের মধ্যে কাঁকড়া খুঁড়তে হতো। এইবারে ওখান থেকে ঠেলামেলি করে, খুব বর্ষা হয় সেদিন, ওই লাশ নৌকোতে নিয়ে আসার পরে জঙ্গলের জল নামতে খালের থেকে ঠেলে আমরা নৌকো বাইরে নিয়ে আসি। তখন ভাটা নদী। আমাদের সঙ্গে আরেকটি নৌকো ছিল, তাদের ডেকে নিয়ে এসে আলোচনা করে, তাতেও বিএলসি মালিক ছিল, নিয়ে জঙ্গলে ওই সমুদ্র চরে পুঁতে দিই, দিয়ে ফরেস্টারকে নিজেদের বাঁচার তাগিদে বা লাইসেন্সটাকে তারপরে পরে ফরেস্টারকে আমরা জানাই। জানানোর পরে যে অবধি আমাদের পাশে দিয়েছিল তার মধ্যে একটা ফিল্ড তৈরি করে ফরেস্টারকে জানানো হয়। ফরেস্টার এই যে দুর্ঘটনাগুলো ঘটে তার জন্য সরকার থেকে কোনো কি টাকা পয়সা পাওয়া যায়? বিএলসিতে সরকার টাকা দেয় ঠিকই, তবে সবাই কেউ পায় কেউ পায় না, তার পদ্ধতি অনুগত আছে। সে মতো কাজ মানে সরকারের সঙ্গে যোগাযোগ বা সেই মতো তার কাগজপত্র ঠিক থাকলে একটা পাওয়া যেতে পারে, তবে অনেকেই পায় না। অনেকে পায় না। তা আপনারা শুধু কাঁকড়াই ধরতে যেতেন? মাছ কাঁকড়া মধুর পাশ আলাদা। ও, মধুর পাশ আলাদা। মধুর মাছ আলাদাই। এটা কাঁকড়া কিংবা মাছ, কাঁকড়া কিংবা মাছ এক বিএলজিতে কাঁকড়া মাছ যে কোনো একটা করে যেতেন। মোটামুটি কতজন যেতেন একসঙ্গে? আমরা 5 জন করে যেতাম। 5 জন করে। কতদিনের জন্য যেতেন? 7-8 দিন।
7-8 দিন। তো 7-8 দিনের সঙ্গে খাওয়া দাওয়া সবই থাকতো? সবই, খাওয়া দাওয়া, জল সব নৌকোতে থাকতো। আর রাতে ঘুমানো বলতে ওই নৌকোতেই? ওই নৌকোতেই আমরা একটু বড় নদী দেখে এসে নৌকোতেই থাকতাম। মানে নদীর কাজ করে নিচে নদীতে নদীর মাঝখানে এসে থেকে যেতাম। তো এই হচ্ছে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা। তো এখন শুনে নেব যে ওনার বাবার মুখ থেকে তার সেই বিচিত্র অভিজ্ঞতার গল্প। আচ্ছা, আপনার নাম বলুন জেঠু। কাশীনাথ গিরি। কাশীনাথ গিরি, আচ্ছা। আচ্ছা, আপনি যে সুন্দরবনের জঙ্গলে যেতেন, হ্যাঁ, তো সেই ভয়াবহ অভিজ্ঞতা সেটা যদি একটু শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। দেখুন, আমি তো ছোটোবেলার থেকে জঙ্গল করতাম। আমি ব্ল্যাকে গিয়েছি চড়াই করতে, হ্যাঁ, 12 জন লোক গিয়েছি, গিয়ে 2 দিন ধরে গিয়েছি, 2 দিন ধরে আচ্ছা, গিয়েছি। যাওয়ার ফলে গিয়ে রাত্রি এক জায়গায় গ্যারাডি করে গোলবাগানে থাকলাম। উঠে সকালে ইনকোয়ারি করতে গেলাম যে কাঠ আছে কি না। সেখানে গিয়ে দেখা গেল যে গোলবাগানের মধ্যে কাঠ আছে, প্রচণ্ড কাঠ আছে, ধুধুর কাঠ। আচ্ছা, ধাঁধুল কাঠ কাটতে কাটতে 10 জন লোক কাঠ কাটতে লাগলো। 2 জন লোক আমরা ডিউটি করতে দেখছি, কাঠ চেক করছি হ্যাঁ, যে কী পরিমাণে এখানে কাটা যাবে। দেখা গেল 100 পিস মাল হতে পারে ধুধুর। সেই কাঠ কাটতে কাটতে দেখা গেল এক মধুর চাষ। আমি সেই মধু কাটতে কাটতে আমরা 13 ব্যারেল মধু, কাঠ কাটা বন্ধ করে 13 ব্যারেল মধু কেটে নিয়ে কেটে ওখান থেকে ওই ধুতুল কাঠ কেটে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এক জায়গায় আর কাঠ ওখানে মিলিনি। তারার খাল বলে একটা নাম আছে, ঘর থাকতো সেখানে মধুর। সেই খালে এসে হেতাল বাগানে এরকম বর্ষা হচ্ছে, চেক করলাম। চেক করে দেখা গেল পশুর গাছ আছে, মানে 70-80 পিস মাল হতে পারে। ওই কাঠ কাটা হলো 2 দিন ধরে, কেটে চাল জল ফুরিয়ে গেছে, মানুষ অনাহারে থাকেন 2 দিন। চলো বেরিয়ে যাই, আর থাকা যাবে না। এসে লোক একখানা 13 বাকিতে পাউড়ি দিতে গিয়ে লোক একখানা নৌকা হারা হলো, বোঝাই নৌকা। যখন না পেলাম, তখন আমরা 6 জনে চলে আসলাম যে ওরা কীভাবে চোরাই কাজ, আমরা চলো একটা আশ্রয় নিয়ে তারপর দেখা যাবে। এখন আমরা বেয়ে চলে আসলাম। এসে আমাদের এই নদী থেকে ঢুকলাম, ঢুকে ভাড়ানি পড়ে, ভাড়ানির মধ্যে তো সরু ভাড়ানি পড়ে আসলাম। এসে বসে আছি, এখানে পেট্রোল বসে আছে। থাকার ফলে দেখি যে আমাদের ওই নৌকাটা দিবায় বেরিয়ে আসছে। আসলে এক জায়গায় হলো, এক জায়গায় হতে বলছে, আমাকে বলছে, কাকা খাবার নেই আজ 2 দিন, আর জল খেয়ে আর কতদিন চলবে, বাড়ির ধারে এসি, তা একটু চলুন না যাই। মানে 2 জন বলছে। আমি বলছি, দেখ এই বেলা হয়ে গেছে, বেলা 12টা-1টা বেজে গেছে, আর গিয়ে লাভ নেই। নৌকোটা ওই পরিগানের ঘাটে তুলে দিয়ে নৌকোগুলো যার সেই বাড়ি গিয়ে দুটো খাওয়া দাবে। না কাকা, 2 জন লাভ দিয়ে পড়েছে জঙ্গলে, হেঁতাল বাগান। তার নতুন লোক, একজন লাভ দিয়ে পড়লো, আরেকজন পুরাতন আমার সঙ্গে কাজ করতে। আমি বললো, এই যাসনি না। বলছে, তখন আমি দেখলাম এই হেঁতাল বাগানের লোক দুটো যাবে, বর্ষা হচ্ছে টিপ করে। চিন্তা করলাম, একটা ছড়ি এইরকম লাঠি হাতে করেছি, করে ওই হেঁতাল বাগান দিয়ে 3 জন লোক বর্ষা মাথায় আসলাম। এখন ওই এখানে বাগদা ধরতো সব, ঝড়ও হচ্ছে। তা আমি বলছি, বাগদা নৌকোতে বলছি যে, দাদা একটু পার করে দেবেন, আমার একটু ওপারে যাবো। তো কিছুতেই দিল না। দেওয়ার ফলে এখন এই হাগু সর্দার বলে মুন্ডা, এরকম বর্ষায় লোক বেরোতে পারে সব। মানে বাড়িতে একটা মেয়ে ছিল, হাঁকে বের করলাম, বললাম যে হাগুরে একটু বেরোতে বলো, আমরা একটু পারে যাব। মেয়ে ছেলে যে বলার পরে ওরা দেরি হচ্ছে, বেরিয়ে যায়। আমি এই গলায় গেঞ্জি এরকম গায়ে, মানে গলায় মানে নিড়িয়ে গলায় দেবো বলে করছি। পাশে যে সাইডে আমার 2 জন লোক দাঁড় করে রয়েছে, তারাও বলতে পারছে না।
মানে আমি বলে দিয়েছি দেখ খবরদার এই বুদ্ধি মাঠান, এখানে এই রাস্তা উঁচু, কিছু দেখা যাবে না, আমি ভাঙনে নেমেছি। ঠিক এত সমান ভাঙনে নেমে দাঁড়িয়ে ওই হাঁক দিচ্ছি। আমি ফিরে পড়ে দেখি মামু তখন ওই ঝাঁপ দেওয়ার লক্ষণ। তখন আমি বলছি এই কেউ কথা বলতে পারছে না, কেন ও ঝাঁপ দিয়েছে। তখন আমি দাঁড়িয়েছিলাম তো, মানে এইভাবে কাজ করে দিয়েছিলাম, দিলে আমার এই চাওয়ালিটা ধরলে এখান থেকে এই সাইডে? হ্যাঁ এই সাইডে, এই যে গলায় একটা গর্ত, এখানে? হ্যাঁ এখানে একটা গর্ত আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখানে দাঁত, ওই গামছার জন্যে মানে দাঁতটা, ওইখানেই ধরে? হ্যাঁ হ্যাঁ মাথা পেট দিয়ে ধরে। পুরো মাথা বেট দিয়ে ধরে? হ্যাঁ কিন্তু আমি ওই যে হেলিয়ে দিলাম বুদ্ধি করে, যখন পড়লো যখন ও এরকম টানছে আমাকে ধরে, আমি দেখো আমার তো উপায় নেই, আর কথাও বলতে পারছি না ধরে বলি। 3 বার ছলা দেওয়ার পরে মানে ওকে তখন এইভাবে ধরেছি, গলা ধরেছি, ধরে ঠেলে রেখেছি। আপনি গলা ধরেছেন? হ্যাঁ এইভাবে ধরি, হ্যাঁ এই 2 হাতে শক্তি করে ধরেছি, হ্যাঁ। ধরে ওকে ঠেলে রেখে বলেছি মামু গার উপর পড়েছে, ওইটুকু বলেছি। আর এপারে তখন ওই লাঠি সরার 2খানা নৌকো লোক দিয়েছে গেলে ওরা, আমার যে একজন তো ফিটি পড়ে গেছিল ওখানে, আর একজন যে সাহসী, ওকে তখন বললাম যে তুই, আমি মাথা সরিয়ে রাখছি, তুই বাড়িটা মার, নাক বের দিয়ে ছাড়া মারবি না, মাথায় মারলে পিঠে মারলে ও যাবে না। 3 বাড়ি মারা পরে লাঠি ভেঙে গেল, এপারেতে লোক ঝাঁপিয়ে পড়লো, এরকম নৌকোটা এরকম জায়গায় আছে, ওইরকম জায়গায় আমি আছি। বললো তুমি ঝাঁপ দিয়ে ওঠো, উঠে নৌকোয়ারা ট্রেনে তুলে নিল, লোক তুলে নিল, নেওয়ার ফলে আমি আর কিছু বলছি না। আর কিছু বলতে পারেন না? তখন তো ভুলে গেছে, রক্ত ঝরে যাও, নিয়ে গেল মোল্লাখালি। মোল্লাখালি তো কিছু করতে পারেনি, শেষ পর্যন্ত বারুইপুরে গিয়ে, বারুইপুর হসপিটাল? হ্যাঁ আচ্ছা, সুন্দরবনে এখনো কি আপনারা যান? যাই, আমি এবছর এখনো যাইনি, আমার কাছে লোক এসেছিল 2 দিন, আমি এখনো বেরোইনি, বাড়ির দিকে একটু সমস্যা নেই। গত বছর অব্দি গেছেন? আচ্ছা, তাহলে আপনারা মূলত গেছিলেন মধু সংগ্রহ করতে? মধু মানে কাঠ চড়াই করতে গিয়ে মধু পাচ্ছি, আচ্ছা। মার খামারে গিয়ে এমন মানে মা দিয়েছে 13 ব্যারেল মধু কেটেছে একে দিনে, 13 ব্যারেল মধু হয়েছে। তখন ওই 20-25 লিটারের ব্যারেলগুলো কালো, ওই ব্যারেল। তা মানে ওইভাবে আমি পর্যন্ত, আমি তারপরে বারুইপুরতে এসেও জঙ্গল করছি, বারুইপুর থেকে এসেও জঙ্গল করেছেন? করছি, গতবারে করেছি, এবছর এখনো যাইনি, মানে ডাকতে আসে আমি আচ্ছা, যাই। সুন্দরবনে কটা ভাগ আছে? ভাগ বহু, ভাগ কত বলবো, বহু ভাগ? বহু ভাগ, মানে এক একটা জায়গার এক রকম নাম? নাম। বলছি, জঙ্গলের এক একটা এরিয়া, কতগুলো এরিয়া আছে? ওরে বাবা বড় বড়, মানে সেই এরিয়াগুলোর নাম আছে? হ্যাঁ হরিখালি, আচ্ছা। গোসাবা, তারপর হলদিবাড়ি, বাগমারা, চামটা, গাজী, মানে জঙ্গলের নাম? হ্যাঁ গাজীর বিল, বিভিন্ন নাম, মাছুয়া, কেঁদুয়া, এই সব জায়গার নাম। কেঁদুয়া তো যাবার সম্ভব নাই, বড় সমুদ্র। মাছুয়া পর্যন্ত গেছি, আচ্ছা। মাছুয়ায় গিয়ে মানে বালির গড়, গাছ লাট দিয়ে হয়ে গেছে, পাহাড় হয়ে রয়েছে, আচ্ছা। সেখানেও কাজ করেছি 3 জন লোকে। ঝাউ বাগান, আপনারা গেলে কজন যেতেন? 3 জন, এখন কাঁকড়া মারতে গেলে 3 জন করে যাওয়া হয়, আচ্ছা আর ওই খোঁড়ার বেলা 6 জন 7 জন, আচ্ছা। এইভাবে খোঁড়ায়, গর্ত খোঁড়া, এইভাবে করে তা ভবিষ্যতে আর যাওয়ার ইচ্ছা আছে? যাই, কি করবো, ডাকতে আসলে বসে থাকি রে। তা পেটের টানে যেতে হয়? হ্যাঁ। এখন শুনে নেব যে ওনার বাবার যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই অ্যাক্সিডেন্ট থেকে ওনারা যে কিভাবে লড়াই করে ওনাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে এসছেন, সেই অভিজ্ঞতাটা একবার ওনার থেকে শুনে নেব। বলুন, আপনার বাবার যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা কোথায় হয়েছিল? ঠিক আছে, আপনি বলুন। এই কুমিরমারি আমাদের বুধবার বাজারের পাশে অ্যাক্সিডেন্ট হয়, ওখানে চড়ে জঙ্গলে গিয়েছিল ব্লাকে, তখন তো সরকারিভাবে পাস অনুমতি দিত না মধু কাটতে। কত বছর আগে এটা? তুমি এটা এই 20-25 বছর আগে।
তা বাবা ওখান থেকে ওই জঙ্গলের মধ্যে বাবা বা আরও অন্য অন্য লোক ছিল ওরা নৌকাতে, সেই নৌকায় মাল ভরে রেখে কিভাবে রাত্রিরে ফরেস্টারের হাত থেকে মানে চুরি করে পার হবে সেই চিন্তা ভাবনা করে ওরা নৌকোটা রেখে দিবায় চলে আসছিল। নৌকাতে খাওয়ার ছিল না, চাল ডাল নিতে এসে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। 3 জন লোক ছিল ওরা, প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভাটা নদী, চরের মধ্যে দাঁড়িয়ে থাকে। সেই বৃষ্টির সময় এসে বাবার ওপরে ঝাঁপিয়ে পড়ে বাঘ। সাইডে 2 জন, একজন তো জ্ঞান হারায়, আরেকজন ভালো ছিল। তারপরে বাবাকে যখন ধরলো, ও লোকের ওই বাঘের চোয়াল এরকম হাত দিয়ে ঠেলে রাখে, পিছন সাইড থেকে একজন বাড়ি মারাতে বাবাকে ছেড়ে দেয়, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় মারাত্মকভাবে। গালের চোয়াল প্লাস মাজার মেরুদণ্ডর হাড় ছাড়িয়ে যায়। কোথায় হয়েছিল? এটা চরে এই বুধবার বাজার, মানে চোয়ালের এই সাইড, এই নিচের পাটাটা পুরো ভেঙে যায়, নিচের চোয়ালটা ভেঙে যায় পুরো। আর কোথায় কি হয়েছিল? আর মাজার থেকে মেরুদণ্ডর হাড়গুলো সব ছাড়িয়ে যায়, মানে পিঠে ধরেছে তো ওই হাত বাঁধানো, আচ্ছা আর এইটা লিক হয়ে যায় এই হাড়টা, আচ্ছা। মানে এরকম নখ ফোটাতে লিক। তারপরে ওই নৌকো ওখানে থাকলো, বাবাকে নিয়ে আসলো সেই 3 জন। নিয়ে এসে ওরা তো কুমিরমারি বাজারে একটা ছোটোখাটো ডাক্তারখানায় ঢুকিয়ে দিল। দেওয়ার পরে এসে আমাকে সংবাদ দিল, তোমার বাবা এরকম ইনজোর, ওখানে হয়নি, মোল্লাখালি নিয়ে গেছে, তোমার যাও। তা তখন তার পয়সা করি খুব টানাটানি। এবার মোল্লাখালি গিয়ে দেখলাম ওইভাবে শোয়ানো আছে, বালতিতে বাবার সঙ্গে যে ছিল সে ওই ব্লাড ধরছে, ডাক্তার নেই। তারপর ওখানে বাজারে এসে জানাতে, তারপর ডাক্তার গেল, গিয়ে কিছু ওষুধপত্র মেডিসিন দিয়ে বলছে এখানে হবে না, ওগুলোকে তো সব ভেঙে গুড়িয়ে গেছে, কলকাতায় নিয়ে যেতে হবে। সেই মতো রাত্রি এসে যোগাযোগ করে কলকাতায় নিয়ে যাই, নিয়ে তারপরে ওই বাবার চিকিৎসার ব্যবস্থা করি। 2.5 মাস পরে উনি বাড়ি আসেন, তখনও ভাত খেতে পারতেন না, ওই নাকের নল দিয়ে লিকুইড কিছু খাওয়ানো হতো। তারপর ওই গালের চোয়ালটাকে ওটা হচ্ছে নাট দিয়ে পাত দিয়ে ইয়ে করে রাখলো। তারপরে ওই 2.5 মাস পর্যন্ত ছিল, তারপর ওরা বের করে টোরে দিয়ে এখন মোটামুটি সুস্থ। হ্যাঁ, সেটা জোড়া লেগে যায় এবং সুস্থ। এখনও 86 বছর বয়স, উনি হেঁটে চলে বেড়াচ্ছে। এখনো জঙ্গলে যান? উনি এই বছরটা বাদ রেখেছেন, তবে এর আগে অবধি মানে 84-85 বছর অবধি প্রায় জঙ্গল করেছেন। এখনও তো জঙ্গলে যাওয়ার ইচ্ছা হয়, তা এখন তো চলতে মানে সেভাবে তো বডি ঠিক নেই, তো তাল খায়, তো ওই জন্যে যাওয়াটা বন্ধ আছে। তো এই হচ্ছে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা। তো এখন শুনে নেব, এখন ওনার যে বৌমা আছে, ভদ্রলোকের বৌমা সেই সময়ে যে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছে সেটা একটু জেনে নেব। তো ওনার বৌমা কীভাবে ওনাকে যে সেবা করেছে সেটা একটু ওনার থেকে জেনে নেব। আচ্ছা, তখন আপনার শ্বশুরমশাই যখন কলকাতায় গেছিল চিকিৎসার জন্য, আপনার নিয়ে গেছিলেন সঙ্গে, আপনিও গেছিলেন? আপনি যাননি? না, আপনি বাড়িতে ছিলেন যখন বাড়িতে নিয়ে এলো, তখন ওনার কি অবস্থা দেখলেন আপনি? কিরকম তখন অবস্থা ছিল? খুব সিরিয়াস অবস্থা ছিল, গালটা বন্ধ করা ছিল, সব সময় হচ্ছে খাওয়াতে হতো। জোরে বলুন। সব সময় ওনার খাওয়াতে হতো টাইমে টাইমে। হ্যাঁ হ্যাঁ, লিকুইড খাওয়া টাইমে টাইমে খাওয়াতে হতো। তারপরে দুধ, মুসির ডাল এইসবগুলো করে করে টাইমে টাইমে খাওয়ানো হচ্ছে। স্নান করানো হতো। নাকে তখন পাইপ ছিল? হ্যাঁ ছিল, পাইপ সবসময় লাগানো ছিল। আচ্ছা, ওটা দিয়ে খাওয়ানো হচ্ছে। আচ্ছা, খুব কষ্ট করেছেন আপনি? হ্যাঁ, খুব কষ্ট। এইভাবে কতদিন চললো? তা 2.5-3 মাস। 2.5 মাস, তার মানে কলকাতায় ছিলেন, তারপর বাড়ি আসার পরে আরো 2.5 মাস। 6 মাস ও লোকের মানে 6 মাস কন্টিনিউ লোকের পিছনে খাটতে হয়েছে। আর 6 মাস ধরে লিকুইড খাবার খাইয়েছেন? না, 3 মাস খেয়েছে কন্টিনিউ। 3 মাস খেয়েছে, তারপরে আস্তে আস্তে ভাত খেত, ভাতটা নরম করে গোলা ভাত খেতে চটকে খাওয়ানো হতো। শক্ত ভাত খেতে পারতো না, কোনো ঠান্ডা জিনিস খাওয়ানো যেত না, ডাক্তার বারণ করেছে। কোনো শক্ত জিনিস, হ্যাঁ সবসময় গরম, কিন্তু শক্ত জিনিস খেতে পারতো না, সবসময় নরম জিনিস খাওয়ানো হতো।
তারপরে মোটামুটি আস্তে আস্তে 6 মাস পরে স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ 6 মাস পরে স্বাভাবিক হলো। তারপর আস্তে আস্তে কিন্তু লোক একদম কঙ্কাল মতো হয়ে গেছিল। আচ্ছা ওনাকে চ্যান ট্যান সব করাতে হতো। আচ্ছা, সব আপনারা করি হ্যাঁ মানে বেডেই থাকতে সব হ্যাঁ 6 মাস পরে কি আস্তে আস্তে সুস্থ হলো, কিন্তু তারপরে চেহারাটা ফিরে গেল। তারপর তার আবার হ্যাঁ ওই মেডিসিন খাওয়া হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে ঠিক চেহারা ঠিক মানে হলো। যখন অসুস্থ হয়ে যায় তখন ও বাবা বিশাল সিরিয়াস অবস্থা ছিল, কেউ বলবে না যে বাঁচবে বলে। আচ্ছা সব সময় ও খাওয়াতে হতো, বিস্কুট পর্যন্ত ওর মধ্যে ফেলে দিতাম, হরলিক্স দুধের মধ্যে দিয়ে যাতে পেটে থাকে গাঢ় করে তার দিতাম। পাউডার ডাক্তার দেখে দিত, সেটা খেলে পেটটা ভরা থাকতো। এক গামলা করে আধ গামলা করে এরকম বড় গামলাই করে দিতাম, নলটার মধ্যে দিয়ে দিতাম আর ওই নাকের সাহায্যে খেত। সেসব দৃশ্য দেখলে আর ঘুমাতো হ্যাঁ ঘুমাতে পারতো হ্যাঁ হ্যাঁ ঘুমোতে পারত, ঘুমটা ঠিকঠাক হতো হ্যাঁ ঘুমটা ঠিকঠাক হতো। ঠিক আছে ধন্যবাদ। তো এই হচ্ছে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা।